তৃতীয় দিন ভারত যখন ব্যাটিং করতে নামে তখনও অস্ট্রেলিয়া থেকে তারা ৩১০ রানে পিছিয়ে রয়েছে, হাতে রয়েছে মাত্র ৫ উইকেট। এই অবস্থায় ভারতের সমর্থকরা যে দুই ব্যাটারের উপর সবচেয়ে বেশি ভরসা করেছিলেন, ওই ঋষভ পান্ত আর রবীন্দ্র জাডেজা, তারাই তখন ক্রিজে অপরাজিত থেকে এই তৃতীয় দিনের খেলাটা শুরু করেছিলেন। ইভেন ফলো অন আটকাতে তখনও কিন্তু ভারতের ১১১ রানের প্রয়োজন। তো ওই অবস্থায় ঋষভ পান্ত আর রবীন্দ্র জাডেজা এই তৃতীয় দিনের খেলার শুরুটা বেশ নড়বড়ে অবস্থায় করেছিলেন। জাডেজা তো মানে খুব প্রয়োজন না পড়লে ব্যাটেই বল লাগাবেন না, এরকম একটা আর কি মানসিকতা নিয়ে খেলছিলেন। আর অপরদিকে ঋষভ পান্ত তিনি নিজের চেনা ভঙ্গিতে শুরু করলেও মানে তার নেওয়া শটগুলো দেখে বলুন কিংবা আর কি তার ব্যাটিং অ্যাপ্রোচ দেখে বলুন, যথেষ্ট আর কি ওই জায়গায় আত্মবিশ্বাসের অভাব ছিল, বোঝাই যাচ্ছিল। প্রথমেই তিনি প্যাট কামিন্সের একটা ডেলিভারিতে আউটসাইডে হয়ে লাকিলি ওই জায়গায় বাউন্ডারি পেয়ে গেছিলেন। তারপর ওই তার প্যাডেল স্কুপ করে একটা বাউন্ডারি মেরেছিলেন ঠিকই, কিন্তু ওই যে বললাম কনফিডেন্সের যথেষ্ট অভাব ছিল। এরপর পুল শট করেও একটা তিনি বাউন্ডারি মেরেছিলেন ওই স্কট বোল্যান্ডকে। আর জাডেজাও দেখলাম তারপর ফাইন লেগ ক্লিয়ার করে একটা বাউন্ডারি মেরেছিলেন। কিন্তু এর মাঝেই এই দুই ব্যাটার ওই সেই নিজেদের মধ্যে আবার ভুল বোঝাবুঝির জন্য রান আউট হতে হতে বেঁচে গেছেন, একবার জাডেজা আর একবার ওই ঋষভ পান্ত, ঠিক ওই আগের দিনের ওই জয়সওয়াল আর কোহলির মতো। তো যাই হোক, কিন্তু ঋষভ পান্ত ওই জায়গায় নিজের উইকেটটা খুব বেশিক্ষণ টিকিয়ে রাখতে পারলেন না। ওই ভারতের স্কোরটা সম্ভবত তখন ১৯১। ওই অবস্থায় ঋষভ পান্ত ওই স্কট বোল্যান্ডকে ওই একটা ওই সেই তার প্যাডেল স্কুপ করতে গেছিলেন, কিন্তু ব্যাটে বলে কানেকশনটা একেবারেই ঠিক মতো হয়নি। বোল্যান্ডের ওই ফুল লেন্থের ডেলিভারিটা মানে ঋষভ পান্তের একেবারে লিডিং এজ হয়ে যায়। তো ফলে থার্ড ম্যানের দিকে বলটা উড়ে যায়। তো ওই জায়গায় নাথান লায়ন ক্যাচটা ধরতে কোনো রকম ভুল করেননি। ঋষভ পান্ত নিজের উইকেটটা ছড়ে দিলেন মাত্র ২৮ রান করে। এরপর নীতিশ কুমার রেড্ডি আর জাডেজার মধ্যে একটা ধীরে ধীরে পার্টনারশিপ গড়ে উঠছিল। জাডেজা তো যথেষ্ট রক্ষণাত্মক ভঙ্গিতে খেলছিলেন, আর নীতিশ কুমার রেড্ডি তিনি মানে যে বলগুলো আর কি মারার অপরচুনিটি ছিল সেগুলো কিন্তু তিনি শর্ট নেগোশিয়েট করছিলেন। কিন্তু জাডেজাও ওই জায়গায় খুবই আর কি আনলাকি বলতে হবে, তিনিও নিজের উইকেটটা খুব বেশিক্ষণ সার্ভাইভ করতে পারলেন না। ওই নাথান লায়নের একটা গুড লেন্থের ডেলিভারিতে মানে তিনি ব্যাকফুটে খেলতে গেছিলেন, কিন্তু বলটা স্কিট করে তার প্যাডে গিয়ে সোজা আঘাত করে। অস্ট্রেলিয়ার ফিল্ডাররা আপিল করাতে আম্পায়ার ওই জায়গায় আঙুল তুলে দিল। জাডেজা রিভিউ নিয়েছিলেন ঠিকই, কিন্তু ওই জায়গায় মানে রিভিউটা নিয়ে দেখা গেল ওটা আম্পায়ার্স বলেই তিনি আউট হয়ে গেছেন। ফলে ভারতের স্কোরটা হয়ে গেল ওই জায়গায় ৭ উইকেটে ২২১। এরপর অষ্টম উইকেটে ওই নীতিশ কুমার রেড্ডি আর ওই ৯ নম্বরে নামা ওয়াশিংটন সুন্দরের মধ্যে একটা মানে হিস্টোরিক্যাল পার্টনারশিপ গড়ে ওঠে। মানে যেভাবে তারা আর কি ভারতের ইনিংসটাকে এই দিন আর কি এগিয়ে নিয়ে গেছেন, মানে নিশ্চিত ফলোয়ানের হাত থেকেও যেমন বাঁচিয়েছেন, এখন আর কি ভারতকে তারা এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন, বলবো যে মানে খুব অঘটন কিছু না ঘটলে আগামী দুদিনে ভারতের এই জায়গা থেকে এই মেলবোর্ন টেস্ট হারের কোনো রকম সম্ভাবনা নেই বললেই চলে। সেই পার্টিকুলার রিজনের জন্যই বলবো এদের দুজনের মধ্যে যে ১২৭ রানের জুটিটা গড়ে উঠেছিল, যথেষ্টই আর কি ভারতীয় ক্রিকেটের সাপেক্ষে ওটা একটা অন্যতম ঐতিহাসিক পার্টনারশিপই ছিল। আমি বললাম নীতিশ কুমার রেড্ডি তিনি শুরু থেকেই আর কি মানে তার চেনা ভঙ্গিতেই খেলছিলেন, ওই রক্ষণ আর আক্রমণের একটা পারফেক্ট কম্বিনেশন বজায় রেখে। আর অপরদিকে ওয়াশিংটন সুন্দর, তার ব্যাটিং অ্যাপ্রোচ দেখেই বোঝা যাচ্ছিল টিম ম্যানেজমেন্ট থেকে তাকে বলেই দেওয়া হয়েছে যে উইকেটের এক পাশটা মানে আগলে রাখাটাই হবে তার মূল কাজ। তো ঠিক জাডেজার অ্যাপ্রোচেই তিনি ব্যাটিং করছিলেন ওই জায়গায়। এরপর ভারতের স্কোরটা যখন ওই ৭ উইকেটে ২৪৪, আম্পায়াররা তখন লাঞ্চ ব্রেকের ঘোষণা দিয়ে দেন। এরপর পোস্ট লাঞ্চ সেশনে মানে কিছুক্ষণের মধ্যেই নীতিশ কুমার রেড্ডি নিজের এই টেস্ট ক্যারিয়ারের প্রথম 50টা তুলে নেন ওই মিচেল স্টার্ককে এক্সট্রা কাভারের উপর দিয়ে একটা বাউন্ডারি মেরে। তো ওই জায়গায় হাফ সেঞ্চুরি করার পর তিনি পুষ্পা স্টাইলে সেলিব্রেশন করলেন। তো এরপরেও নিজের খেলার অ্যাপ্রোচটা তিনি একেবারেই বদলাননি। আর ওই জায়গায় ওয়াশিংটন সুন্দর তিনিও আর কি উইকেটের এক পাশটা একেবারে বলতে গেলে মাটি কামড়ে আঁকড়ে পড়েছিলেন। এরপর ৮০ ওভারের শেষে অস্ট্রেলিয়া যখন ওই সেকেন্ড নিউ বলটা নিল, মানে তার ওই ৬-৭ ওভারের মধ্যেই ওই একটা দেখলাম মানে মিচেল স্টার্কের অনেক ডাউন দ্য লেগের একটা ডেলিভারি, অলমোস্ট ওটা মানে ছেড়ে দিলে আর কি ওয়াইড প্লাস বাউন্ডারি হয়ে যেত এইরকম একটা অবস্থা। তো ওই জায়গায় দেখলাম ওয়াশিংটন সুন্দর একেবারে লাস্ট মোমেন্টে তিনি ওই তার টপ হ্যান্ড দিয়ে একটা আর কি জাস্ট আঘাত করেছিলেন, ভেবেছিলেন যদি আর কি খোঁচা মেরে আর কি ফাইন লেগ ক্লিয়ার করে বাউন্ডারি হয়ে যায়। কিন্তু ওই জায়গায় মানে তার লাকটা যে যথেষ্ট ভালো ছিল এটা বলতেই হবে। মানে খুবই সারপ্রাইজিংলি ওই জায়গায় দেখলাম একটা ওই লিডিং এজ হয়ে বলটা ওই লেগ সাইড থেকে চলে গেল সোজা তার ওই অফ সাইডের স্লিপের দিকে। মানে অলমোস্ট প্রথম স্লিপে তিনি ক্যাচটা হয়েই গেছিলেন, কিন্তু ওই জায়গায় তার লাকটা যথেষ্ট ভালো ছিল বলে তিনি ওই জায়গায় বেঁচে গেছিলেন। আর ওয়াশিংটন সুন্দর এতটাই রক্ষণাত্মক ভঙ্গিতে খেলছিলেন যে তিনি তার এই গোটা ইনিংসে মাত্র একটাই বাউন্ডারি মেরেছেন, তা ওই মিচেল স্টার্ককে এক্সট্রা কাভারের উপর দিয়ে। মানে ভারতের ওই জায়গায় মূল রান তোলার কাজটাই করছিলেন ওই নীতিশ কুমার রেড্ডি। নীতিশ কুমার রেড্ডি যথেষ্ট ভালো ভালো দিন কিছু শট খেলেছেন, মানে অনেকগুলো বেশ দেখলাম চোখ ধাঁধানো কভার ড্রাইভ তিনি খেলেছেন। তারপর নাথান লায়নকে একটা দেখলাম ডাউন দ্য উইকেটের উপর দিয়ে ছক্কা মেরেছিলেন। পুল শট থেকে শুরু করে ব্যাকফুট পাঞ্চ সব কিছুই এদিন তার ইনিংসে একেবারে পারফেক্টলি মজুদ ছিল। এরপর এই নীতিশ রেড্ডি আর ওয়াশিংটন সুন্দরের মধ্যে ১০০ রানের জুটি গড়ে ওঠে এই অষ্টম উইকেটে। তো ওই জায়গায় আর কি ভারতের অনেকটা রিলিফ হলো তখন। তো এর মাঝেই ভারত যখন ওই ফলোয়ান আটকানোর ওই ম্যাজিক ফিগারটা টপ কালো, মানে ২৭৫ রানের গন্ডি যখন তারা পেরিয়ে গেল, মানে গ্যালারি থেকে ভারতীয় সমর্থকদের মধ্যে একটা প্রবল উচ্ছ্বাস দেখতে পেলাম। মানে এটা দেখে আমার যথেষ্ট বিরক্তিকর লাগলো।
তো ওই আগের ব্রিসবেন টেস্টে ফলো অন আটকে ভারতের ড্রেসিং রুম থেকে একটা সেলিব্রেশন আমরা দেখতে পেয়েছিলাম। ওটা সিচুয়েশন বা কন্ডিশন অনুসারে তখন ফলো অন আটকানোটা আমাদের কাছে একটা অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল, কিন্তু এই দিন তো আর সেটা ছিল না। তো আমাদের ক্রিকেটের স্ট্যান্ডার্ডটা নিশ্চয়ই এতটাও নেমে যায়নি যে রোজ রোজ ওই ফলো অন সেভ করে আমরা সেলিব্রেশনে মেতে উঠবো, মানে জয় পাওয়ার থেকেও। তো যাই হোক, এরপর ওয়েদার খারাপ হওয়ার জন্য আম্পায়াররা ওই জায়গায় টি ব্রেকের ঘোষণাটা বেশ আগে আগেই দিয়ে দিল। তো আর কি দেখা গেল মিড সেশনে ভারত 24 ওভারে 82 রান তুলেছে কোনো উইকেট না খুইয়ে। তো এরপর ফাইনাল সেশনের খেলা যখন শুরু হলো তখন এই রেড্ডি আর সুন্দর মানে নিজেদের ইনিংসটাকে সেই আগের মতোই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তো ওয়াশিংটন সুন্দর ওই জায়গায় মানে 146 বলে নিজের অর্ধশত রানটা তুলে নিলেন। তো এরপর 50 পাওয়ার পরেই মানে তারপরও আরও 16টা বল তিনি ফেস করেছিলেন, মানে কোনো রকম আর কি এক্সট্রা রান তিনি ওই জায়গায় অ্যাড করতে পারেননি। আর তখন অলরেডি নীতিশ কুমার রেড্ডি 90+ রানের গন্ডি টপকে গেছে। এরপর নাথান লায়নের একটা গুড লেংথের ডেলিভারিতে ওই জায়গায় ওয়াশিংটন সুন্দর আউটসাইডেজ হয়েছিলেন, মানে বলটা কিছুটা এক্সট্রা বিট অফ বাউন্সও ওই জায়গায় জেনারেট করেছিল। তো ওই জায়গায় বললাম ওই আউটসাইডেজ হয়ে তিনি স্লিপে ফিল্ডিং করা স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত যান ওই 50 রান করেই। আর ফলে ওই নীতিশ কুমার রেড্ডি আর ওয়াশিংটন সুন্দরের মধ্যে ওই 127 রানের অনবদ্য জুটিটা ওই জায়গায় ভেঙে গেল। তো অসাধারণ চমৎকার একটা ম্যাচ সেভিং ইনিংস ওই জায়গায় খেলেছেন ওই ওয়াশিংটন সুন্দর। তো এরপর ক্রিজে জাসপ্রীত বুমরা এলেও নিজের উইকেটটা তিনি খুব বেশিক্ষণ ধরে রাখতে পারলেন না। প্যাট কামিন্সের একটা ওই গুড লেংথের ডেলিভারিতেই তিনি আউটসাইডেজ হয়ে উইকেট কিপার অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত যান 3 বলে ডাক করে। তো ফলে 9 উইকেটে তখন ভারতের স্কোরটা হয়ে যায় 350। মানে তখনও প্যাট কামিন্সের ওভারের আরও 3টা বল বাকি, নীতিশ কুমার রেড্ডি তখন 99-এ পৌঁছে গেছেন। মানে ওই জায়গায় তখন সব ভারতীয় সমর্থকরাই প্রে করছিল যেন ওই 3টা বল কোনো রকমের সিরাজ ফেস করে দেয়। তো অ্যাজ ইউজুয়াল সিরাজ ওই জায়গায় খুব ভালোভাবেই 3টা বল ফেস করেছেন, যদিও আর কি একটা বলে বিট হয়েছিলেন ঠিকই, কিন্তু তারপরেও ওই ক্রেডিটটা কিন্তু তার প্রাপ্য বলা চলে। তো এর ঠিক ভেরি নেক্সট ওভারই ওই স্কট বোল্যান্ডের 3rd বা 4th বলে সম্ভবত ওই নীতিশ কুমার রেড্ডি একটা লফটেড অন ড্রাইভ করে নিজের প্রথম আর কি টেস্ট সেঞ্চুরিটা তুলে নেন। সেঞ্চুরি করার পর তার ওই ইউনিক সেলিব্রেশনটা ছিল আর কি চোখে পড়ার মতো। তো এরপর মোহাম্মদ সিরাজ বেশ অনেকগুলো বলই তিনি ক্রিজে সার্ভাইভ করেছিলেন। আর অপরদিকে নীতিশ কুমার রেড্ডি তিনি যতটা বেশি সম্ভব স্ট্রাইক নেওয়ার চেষ্টা করছিলেন। তো এরপর ওয়েদারের কন্ডিশনটা এতটাই খারাপ হয়ে গেল, আলো এতই আর কি কমে এসেছিল, তো ফলে আম্পায়াররা নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ আগেই খেলা বন্ধের ঘোষণা দিয়ে দেয়। মানে যদিও তারপর কিছুক্ষণ ওয়েট করা হয়েছিল যদি আর কি ওয়েদারটা ভালো হয়, একটু আলোর দেখা পাওয়া যায়, কিন্তু সেই জায়গায় আর কি বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় আর খেলাটা শুরু করা যায়নি। তো ফলে তৃতীয় দিনের শেষে ভারত খেলাটা শেষ করলো 9 উইকেটে 358 এই অবস্থায়। অস্ট্রেলিয়া থেকে তারা এখনও 116 রানে পিছিয়ে রয়েছে। তো ক্রিজে রয়েছেন ওই 105 রানে অপরাজিত থাকা নীতিশ কুমার রেড্ডি আর মোহাম্মদ সিরাজ। এরপর আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে এই তৃতীয় দিনের খেলার মোমেন্ট অফ দ্য ডে আপনি কোনটাকে বলবেন? আজকের মোমেন্ট অফ দ্য ডে দাবিদার খুব বেশি নেই, আমি একটা ঘটনাকেই আর কি মেনশন করব, সেটা হচ্ছে ওই নীতিশ কুমার রেড্ডির সেঞ্চুরির পর যে ইউনিক সেলিব্রেশনটা তিনি করলেন ওই মাটিতে ব্যাটটা পুঁতে, মানে হেলমেটটা যে আর কি ব্যাটের হ্যান্ডেলের উপর যে রেখে যে আর কি এক প্রকারের বলতে গেলে পুরোপুরি মানে অনন্য একটা সেলিব্রেশন, যে সেলিব্রেশনটা আগে কেউ কখনো দেখেনি। আর তারপর ওই মানে ভারতীয় সমর্থকদের গ্যালারি জুড়ে যে প্রবল উচ্ছ্বাস, ওই ঘটনাটাই মনে হয় এই তৃতীয় দিনের খেলার মোমেন্ট অফ দ্য ডে। আজকে নিশ্চয়ই আপনি আমার সাথে একমত হবেনই হবেন, আজ দ্বিমত পোষণ করার কোনো রকম কোনো জায়গা নেই, কি তাই তো নাকি?